হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলে যে হোম বাটন, ইনসার্ট বাটন, পেজ লেআউট বাটন, তো এই যে বাটনগুলো আছে, তো এই বাটনগুলির কাজ কি। এগুলিকে কেউ হোম ট্যাব বা এগুলোকে কেউ ট্যাব বা মেনু বার বলে থাকে। তো ভিডিওটি খুব বড় হয়ে যাবে, তার জন্য বা প্রতিটা টুলসগুলির কাজ আমি ধাপে ধাপে করে প্রতিটা পার্টে পার্টে দেখাবো। তো ছোট করে দেখাবো, কারণ ভিডিওটি খুব বড় হয়ে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে এবং এই যে টুলসগুলির কাজ আছে, কাজগুলি আপনারা জেনে নেবেন। তাহলে চলুন প্রথমে হোম বাটনের কাজগুলি আমরা দেখে নিই। প্রথমে একটি ডাটাকে আমি আপনাদের দেখানোর জন্য ওপেন করে নেব। আমি একটি ডাটা সেভ করে রেখেছি। প্রথমে দেখাবো পেস্ট। পেস্টের কাজ হচ্ছে এখান থেকে সিলেক্ট করা জিনিসকে, মানে কপি করা জিনিসকে আপনি একাধিকবার নিয়ে আসতে পারবেন। মনে করুন এখান থেকে আমি এই অংশটুকু সিলেক্ট করেছি। এখন যদি এটাকে আমি এখন কপি করি, কপি মানে হচ্ছে নকল করা। তো যদি এখন আমি নকল করলাম, করার পর দেখুন এখানে একটি লাইন তো তৈরি হয়েছে, তার মানে এটা কপি হয়েছে। এবার কপি করা জিনিসকে যদি আমি পুনরায় এখানে নিয়ে আসতে চাই, তাহলে পেস্ট করব। এখানে পেস্টে ক্লিক করে দেবো, দেখুন পেস্ট চলে আসবে। আবার যদি পুনরায় নিয়ে আসতে চাই, তখন আবার পেস্ট করে দেবো। মানে যতবার আমি নিয়ে আসতে চাইব ততবারই নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। কাট, কাট মানে হচ্ছে বাদ দেওয়া। তো এখান থেকে সিলেক্ট অংশটুকু কাট করলাম। কাট করার পর যেটাকে আমরা বাংলায় সোজাভাবে বলে থাকি মুভ করা, মুভ, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা, এটি একটি কাটের মাধ্যমে কাজ হবে। এখান থেকে কাট করে রেখেছি আমি। এখন যদি আমি এটাকে পেস্ট করি, দেখুন নিচের অংশটু উপরে চলে গেছে। আবার যদি মনে করুন এখান থেকে আমি এই অংশটুকু নেব, তার জন্য এখানে কাট করব। কাট করার পর আবার যদি এখানে আসবো, আসার পর সিলেক্ট আউট হয়ে গেছে, তো কাট করে নিলাম। কাট করার পর এখন এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর যদি পেস্ট করি, দেখুন এই অংশটুকু চলে এসেছে। মানে যতটা অংশ সিলেক্ট করে আপনি কাট করবেন, সেই জায়গাটা আপনি মুভ করে নিয়ে যেতে পারবেন। এরপর আসবো ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে, দেখুন এখানে আমি একটি সিরিয়াল নাম্বার বলে এবং এটিকে একটি হাইলাইট করে কালার দিয়ে রেখেছি। এখন বাকিগুলো উপরের যে হেডিংটা আছে, যদি আমি একই কালার দিতে চাই, তার জন্য কি করতে হবে, প্রথমে যে কালারটির ওপর আমি পেন্টার করব সেটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফরম্যাট পেন্টারে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখন বাকি অংশটুকু আমি যদি এখান থেকে টেনে দিই এবং লেখার সাইজটাও দেখুন যে নিচের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা সাইজ আছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে নিয়ে ছেড়ে দিই, দেখুন সিরিয়াল নাম্বারের যে সাইজগুলি আছে পুনরায় সাইজ হয়ে গেছে। আবার পুনরায় মনে করুন এখান থেকে আমি একটু সিলেক্ট করে কালার দিয়ে নিলাম। আমি একটু আপনাদের দেখানোর জন্য কালার দিয়ে নিই। এটি একটি কালার দিলাম আর এটিকে একটি কালার দিলাম। এখন যদি আমি দুটো সেলকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি ফরম্যাট পেন্টারে ক্লিক করি, এখন দেখুন যতখানি আমি অংশ এদিক থেকে পুরোটা কাজটা করেছি, শুধু সিলেক্ট করে টেনে দেবো, দেখুন পুরো কালারটি তৈরি হয়ে গেছে। এবার আসি, সিলেক্ট করলাম, করার পর যা কাজ করবেন সব কিন্তু সিলেক্ট করে কাজ করতে হবে। সিলেক্ট না করলে কোনো অপশন কাজ করবে না। এখান থেকে এটি হচ্ছে বিভিন্ন স্টাইলে আপনি লিখতে পারবেন। যে স্টাইলগুলি আছে, দেখুন স্টাইলগুলি অটোমেটিক পরিবর্তন হচ্ছে। এখান থেকে লেখার সাইজকে বড় ছোট করতে পারবেন। যে লেখার সাইজটা আছে বড় ছোট করতে চাইলে এই সাইজ অপশন থেকে করতে পারবেন। বি মানে হচ্ছে বোল্ড, বোল্ড করা মানে মোটা করা। তো যদিও আমার এই ফন্টটি একটু মোটা করা আছে, আমি একটু মোটাটা কেটে দিলাম। এখন যদি আমি এটাকে বোল্ড করি, দেখুন মোটা হচ্ছে। এবং আই মানে হচ্ছে ইটালিক, ইটালিক যদি করি দেখুন একটু বাঁকাভাবে একটু স্টাইল হচ্ছে। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। তো লেখার নিচে যদি দাগ দিতে চান তখনই আন্ডারলাইনে ক্লিক করবেন। তো আন্ডারলাইনের এখান থেকে অপশন আছে, যদি ডবল আন্ডারলাইন করেন ডবল দিতে পারবেন,
যদি সিঙ্গেল করেন তো সিঙ্গেল আন্ডারলাইনে ক্লিক করতে পারবেন। আমি পুনরায় এগুলোকে সব তুলে নিচ্ছি। এরপর আসি বর্ডার। তো সিলেক্ট করবেন, যদি এটা বর্ডার দেওয়া আছে, আমি জাস্ট এখানটা আপনাদের দেখাচ্ছি। আমি এই অংশটুকু এখন সিলেক্ট করছি, বা এখানে আমি শিট 2 অপশানে চলে যাই। শিট 2 এ গিয়ে আমি যদি এখন এই অংশটুকু সিলেক্ট করে যদি বর্ডার দিই, এখান থেকে বটম বর্ডার দিতে পারবেন, টপ, লেফট এবং রাইট। করার পর যদি অল বর্ডারে ক্লিক করে তো অল বর্ডার দিতে পারবেন। আবার যদি বর্ডারকে তুলতে চান নো বর্ডারে ক্লিক করে দেবেন। আবার এখান থেকে যদি থিক বর্ডার দিতে চান তো থিক বর্ডার আপনি দিতে পারবেন। আবার যদি থিক বর্ডারকে তুলতে চান তাহলে পুরো রেঞ্জকে সিলেক্ট করে আবার নো বর্ডার ক্লিক করে দেবেন। কিছু অপশান আছে, আপনারা এগুলোকে দেখে নেবেন, কারণ এগুলো সব কিন্তু দেখানো সম্ভব হবে না একটি ভিডিওতে। ড্র বর্ডার। ড্র বর্ডার মানে হচ্ছে আপনি বর্ডারকে তৈরি করতে পারবেন। এখান থেকে যতখানি অংশ টানবেন সেই অনুপাতে বর্ডারটি আপনার তৈরি হবে। যেদিকে খুশি আপনি টানবেন সেইভাবে বর্ডারটি তৈরি হবে। এরপর আসি শিট 1 এ চলে এলাম। সিলেক্ট করার পর এখানে ইনক্রিজ ফন্ট। ইনক্রিজ ফন্টের কাজ হচ্ছে লেখাকে বড় করা, আর ডিক্রিজ হচ্ছে ছোট করা। আমি এটা ছোট করে নিলাম। এখান থেকেও আপনি লেখার সাইজকে বড় ছোট করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। টেক্সট হাইলাইট কালার। হাইলাইট কথার অর্থ হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করছেন, এই যে এটা আমি সিলেক্ট করলাম, এখন যদি এটাকে হাইলাইট করি তো দেখুন এখান থেকে আপনি হাইলাইট কালার দিতে পারবেন। এবং যদি টেক্সটের কালার দিতে চান তো টেক্সট কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে একটু টেক্সট কালার দিয়ে নিই, এখান থেকে টেক্সট কালার দিয়ে নিই, বোল্ড করে নিই। দেখুন, আশা করছি বুঝতে পারলেন। এটা হচ্ছে আপনার হাইলাইট কালার, এটি হচ্ছে টেক্সট কালার বা ফন্ট কালার যেটা বলে থাকে। এটাকে বলা হয় অ্যালাইন টেক্সট। তো টেক্সট এখন মিডিলে পজিশনে রয়েছে, বা টেক্সটকে আপনি পজিশনে রাখতে পারবেন। এখন যদি আমি উপরের লাইনটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখুন আমার এটা মিডিল পজিশনে রয়েছে। যদি আমি বাঁদিকে করতে চাই বাঁদিকে করতে পারবো। আমি পুরোটাকে যদি সিলেক্ট করি, এখন দেখুন আমি এটা মিডিলে করে নিচ্ছি। এখন যদি বাঁদিকে রাখতে চাই বাঁদিকে, আবার যদি মিডিল করতে চাই মিডিল, ডান দিকে রাখতে চাইলে সেলের ডান দিকে রাখতে পারবেন। মানে এই টেক্সটকে সেলের ডান দিক বাঁ দিক এবং মিডিল আপনি রাখতে পারবেন। এই যে নাম্বারগুলি দেওয়া আছে, নাম্বারগুলিকে আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনে আসার পর এখান থেকে বিভিন্ন এই যে সেলের লেখাগুলোকে বিভিন্ন ডিগ্রি বা কোণে ঘোরাতে পারবেন। কোণে ঘোরাতে গেলে এখান থেকে দেখুন লেখাগুলি কোণে কোণে ঘুরবে। এখান থেকে ভার্টিক্যালে করলে ভার্টিক্যালে করতে পারবে। যেদিকে খুশি আপনি করে নিতে পারবেন। 1 2 3 4 করে আপনি পরপর করে দিয়ে নিতে পারবেন এইভাবে। তো যদি আবার পুনরায় আগের অবস্থায় করতে চান তাহলে সিলেক্ট করবেন, তাহলে আবার পুনরায় ক্লিক করে ফরম্যাট অ্যালিজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যালিজমেন্ট অপশন চলে এসেছে। করার পর এই যে অপশানটি আছে, এই যে ঘড়ির কাঁটার মতো, এটিকে কেটে এখানে 0 ডিগ্রি রাখবেন, তাহলে সমান রাখলে তাহলে কিন্তু হবে। যদি আপনি 20 ডিগ্রি কোণে ঘোরাতে চান বা 30 ডিগ্রি কোণে ঘোরাতে চান, করার পর ওকে করবেন। আবার পুনরায় যদি নিয়ে আসতে চান ফরম্যাট অ্যালিজমেন্টে চলে যাবেন, গিয়ে ক্লিক করে দিন, 0 করে নিন, ওকে করুন। দেখুন পজিশন আবার আগের মতো হয়ে গেছে। আমি এটাকে মিডিল পজিশন করে নিই, সিলেক্ট করে এই পজিশনগুলোকে আমি মিডিল করে নিলাম। এখান থেকে দেখুন ইনক্রিজ হচ্ছে, এটা ডান দিকে যাচ্ছে, আর এটা করলে বাঁ দিকে যাবে। ইনক্রিজ ইনডেট, এটা ডান দিকে যাবে, সেলের ডান দিকে লেখা যাবে, আর এটা হচ্ছে লেফট সেলের বাঁ দিকে যাবে। ওয়ার টেক্সট। ওয়ার টেক্সটের কাজ হচ্ছে একটি সেলের মধ্যে যখন আমরা এন্টার দিই, একটি লেখা হয়তো আমি লিখলাম, এই যে লেখাটা লিখলাম আমি, এখন ঘরটাকে একটু বড় করে নিই। এখন এটা আমি কোনো কিছু লিখছি, দেখুন যখন এন্টার দিয়ে একই সেলের মধ্যে আমি ডবল লাইনে লিখবো,
তখন দেখুন পরের সেলে লেখা চলে আসছে। কিন্তু যদি আমি একই সেলের মধ্যে ডবল লাইন লিখতে চাই তখন কিভাবে লিখব? তার জন্য এখান থেকে আমি একটি নাম্বার লিখলাম, করার পর কিবোর্ড থেকে অল্ট এন্টার কি প্রেস করতে হবে। অল্ট এন্টার প্রেস করলে দেখুন এখান থেকে লেখা নিচে চলে যাবে। আমি এখানটা আরো দেখাচ্ছি, এখান থেকে লেখাটা লিখলাম, অল্ট এন্টার কি প্রেস করব, দেখুন একটি সেলের মধ্যে লেখা আসছে এবং ছেড়ে দিলে দেখুন একটি বক্সের মধ্যে লেখাটা হলো। তারপর বলছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে এই যে সেলগুলি আছে তো সেলগুলিকে মুছে ফেলা। এই যে সেলের লাইনগুলি আছে সেলের লাইনগুলিকে মুছে ফেলতে পারবেন মার্জ করে। দেখুন এটা ব্ল্যাঙ্ক বক্স হয়ে গেছে। এখন যদি এটাকে আমি একটি বর্ডার দিয়ে দিই, তো আমি বর্ডার অপশনে চলে যাই, গিয়ে অল বর্ডারে ক্লিক করি, দেখুন এর ভিতর কোনো সেলের কোনো লাইন নেই। আবার যদি পুনরায় এটা ক্লিক করি চলে আসবে। এখান থেকে আবার সিলেক্ট করুন, করার পর মার্জ সেন্টারে ক্লিক করুন। এটা যে কোনো জায়গায় করতে পারবেন, তো ওখানটা বলে না। এখান থেকে এই সেলগুলিকে আপনি মুছে ফেলতে পারবেন, এটিকে বলা হয় মার্জ করা। এখান থেকে কিছু একটি অপশন আছে, যেমন ধরুন এখান থেকে জেনারেল নাম্বার, মনে করুন এখান থেকে একটি কোনো নাম্বার আমি লিখলাম। এখন এই সেলটিকে আমি মিডিলে করে নিলাম, লেখাটিকে একটু বড় করে নিলাম এবং এটি জেনারেল অবস্থা রয়েছে। এখন যদি এটা নাম্বার অবস্থা রাখি, দেখুন 00 আসবে। আবার যদি এটাকে আমি কারেন্সিতে করি, দেখুন এখানে সিম্বল চলে আসবে, মানে টাকার সিম্বল চলে আসবে। তো এইভাবে পরপর করে করতে পারবেন। বাকি কাজগুলিকে আপনারা একটু দেখে নেবেন। এরপর দেখুন এখানে একটা আমি অ্যামাউন্ট লিখছি, মনে করুন 50,000 টাকা। এখন এটা কারেন্সিতে রয়েছে, আমি এটাকে জেনারেল করে নিই। এখন 50,000 টাকা রয়েছে, এটিকে আমি একটি টাকার সিম্বল দেব, যে আমাদের ইন্ডিয়ান রুপিজে রুপিস চিহ্ন দেব। সেই রুপিস চিহ্ন এখান থেকে দিতে গেলে এখানে যেমন ধরুন এখানে ইউকে রুপিস চিহ্ন আছে, আবার ধরুন এখানে ইউএস এর আছে, আবার এখানে দেখুন ইউরো আছে। তো এইভাবে আছে। আমি যদি এখন ইন্ডিয়ান, যেহেতু আমার কান্ট্রি ইন্ডিয়া, তো এখান থেকে ইন্ডিয়া রুপিসে দেবো। তো মোর এতে চলে যাব, আসার পর এখানে সিম্বল অপশানে গিয়ে চেঞ্জ করব। এখানে গিয়ে এখানে রুপিস চিহ্নটা দেখে নেব। এখানে সমস্ত দেশেরই আপনি চিহ্নগুলি পাবেন, যেমন এখানে বেঙ্গলি ইন্ডিয়া, করার পর এটা সিলেক্ট করলাম, করার পর ওকে করে দেবো। দেখুন এখান থেকে টাকার সিম্বল চলে আসছে। এটা হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ দিতে চাইলে এখানে পার্সেন্টেজ পেয়ে যাবেন। এটা হচ্ছে কমা, যদি অ্যামাউন্টের পর কমা দিতে চান তখন কমা দিতে পারবেন। এটি হচ্ছে জিরো অ্যাড করতে পারবেন, এটা জিরোকে কমাতে পারবেন। আজকের ভিডিওটি এইটুকুই পর্যন্ত থাকবে। পরবর্তী পার্টে বাকি যে টুলসগুলি আছে সেগুলিকে আমি আলোচনা করব, কারণ একটি ভিডিওতে যদি দেখাই তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের বুঝতেও অসুবিধা হবে। সেই জন্য প্রতিটা পার্টে আমি আলাদা আলাদা করে দেখাবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং বাকি টুলসগুলো যে বা মেনু বারগুলি আছে সেগুলির কাজ আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।